শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের ক্লাসটা আমার দিতে দেরি হওয়ার কারণ আমার মেয়েটা খুব অসুস্থ। আশা করি তোমরা হয়তো জানো। যদি জেনে না থাকো, আমার মেয়েটার জন্য একটু দোয়া করো। এর জন্য আজকে ক্লাসটা দিতে দেরি হয়ে গেছে। তো তোমরা আশা করি ক্লাসটা ফলো করবে। যেহেতু তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষাতে অধ্যায় ৭ বাংলাদেশের শিল্পটা আমি দেইনি, বাংলাদেশের শিল্পটা আমি আজকের একটু রিভিউ করব। যেহেতু টেস্ট পেপার অনুযায়ী শুরু করেছি, কিন্তু এটা আমি একটু রিভিউ করলে তোমাদের জন্য ভালো হবে। কারণ বাংলাদেশের শিল্প থেকে একটা প্রশ্ন থাকে এবং এমসিকিউতেও প্রশ্ন আসে। তো টেস্টে যেহেতু ফুল বইয়ের উপরেই হবে, তা আমি বাংলাদেশের শিল্পটা নিয়ে আজকের একটু কথা বলবো। মূলত বাংলাদেশের শিল্পের যেটা মানে মেইন বিষয়গুলো তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে শিল্পের প্রকারভেদ দেখতে হবে, তারপরে কতজন শ্রমিকের সংখ্যা কত, মূলধন সংখ্যা কত, মূলধনের পরিমাণ কত, এই বিষয়গুলো হচ্ছে এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। তো বাংলাদেশের শিল্পের আরেকটা কমন প্রশ্ন যেটা হচ্ছে যে সিমেন্ট তৈরির কাঁচামাল কী? সিমেন্ট তৈরির কাঁচামাল হচ্ছে পাথর। এখানে এই যে চ্যাপ্টারের শুরুতে যে প্যারাটা আছে, এখানেই তোমার এই প্রশ্নের উত্তরটা তুমি পাবে যে পাথরই হচ্ছে সিমেন্ট তৈরির কাঁচামাল, এবং ছাতক সিমেন্ট কারখানা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প। এই দুইটা স্টেটমেন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই দুইটাই হচ্ছে কমন এমসিকিউর মধ্যে আসে। সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে সিমেন্ট তৈরির কাঁচামাল কি? সিমেন্ট তৈরির কাঁচামাল হচ্ছে পাথর। এরপরে আসো আমরা সরাসরি চলে যাই। শিল্প কাকে বলে তো জানি, যে শিল্প হচ্ছে যে প্রক্রিয়ায় কাঁচামালের রূপগত উপযোগ সৃষ্টি করে বা কাঁচামালকে প্রক্রিয়াজাত করে প্রাথমিক দ্রব্য বা মাধ্যমিক দ্রব্য অথবা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করা হয়, তাকে শিল্প বলা হয়। শিল্প আসলে কি? শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। যে বিভিন্ন ধরনের শিল্প আছে, যেমন শিল্পের উৎপাদন সাধারণত কারখানা ভিত্তিক হয়, বা নির্দিষ্ট দ্রব্যের যে কারখানাগুলো, বিভিন্ন প্রোডাক্টের যে কারখানাগুলো, সেগুলোকেই আসলে মূলত শিল্প বলা হয়। স্পেসিফিক কোনো প্রোডাক্টের যে কারখানাগুলো, যেমন পাট শিল্প, বস্ত্র শিল্প, চিনি শিল্প, তাঁত শিল্প, সিমেন্ট শিল্প, তো এগুলো হচ্ছে শিল্প মূলত। জাতীয় শিল্পনীতি তোমাদের বই অনুযায়ী 2010, এটাই তোমাদের লেটেস্ট তোমরা ইনফরমেশন। জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের সকল শিল্প কারখানার আইনকানুন চলছে, এবং ব্যাপক অর্থে এই নীতি অনুযায়ী শিল্পকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প, আর একটা হচ্ছে সেবামুখী শিল্প। উৎপাদনমুখী শিল্প কি? যেখানে আসলে উৎপাদন শিল্পে আসলে কি করে, শ্রমিক, যন্ত্র, বিভিন্ন উপাদান, কাঁচামাল এগুলো ব্যবহার করে, বিভিন্ন উপকরণ ব্যবহার করে, মানবীয় এবং অমানবীয় উপকরণগুলো ব্যবহার করে, মানে মানবীয় উপকরণ বলতে এখানে শ্রমিকদেরকে বোঝাচ্ছে, আর অমানবীয় উপকরণ বলতে বা জড় উপকরণগুলোকে, যেগুলোকে বোঝাচ্ছে, যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র বা আদার্স যেগুলো থাকে, সেগুলোকে বোঝাচ্ছে। তাহলে যে শিল্পে শ্রম এবং যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়, তাকে হচ্ছে কি বলা হয়? উৎপাদনমুখী শিল্প। যেমন বস্ত্র শিল্প, চিনি শিল্প, পাট ও পাটজাত শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, এগুলো সব হচ্ছে উৎপাদনমুখী শিল্পের অন্তর্ভুক্ত। সেবা শিল্প কি? সেবা শিল্প হচ্ছে যেখানে তুমি তোমার মেধা ব্যবহার করে, যন্ত্রপাতি ব্যবহার করে অথবা স্থায়ী সম্পদ ব্যবহার করে যখন তুমি সেবা প্রদান করবে বা সেবা সরবরাহের সাথে জড়িত থাকবে, তখন তাকে সেবামূলক প্রতিষ্ঠান বলা হয় বা সেবামূলক শিল্প বলা হয়। মানে সেবামূলক কাজের সাথে যদি তুমি জড়িত থাকো, তাহলে সেগুলোকে বলা হচ্ছে সেবামূলক শিল্প। যেমন মৎস্য আহরণ, নির্মাণ শিল্প, হাউজিং, অটোমোবাইল সার্ভিসিং, বিনোদন শিল্প, হর্টিকালচার, ফ্লোরিকালচার, ফুল চাষ, দুগ্ধ ও পোলট্রি, হাসপাতাল ও ক্লিনিক, পর্যটন ও সেবা, পরিবহন, যোগাযোগ, এগুলো সব হচ্ছে কি সেবা শিল্পের অন্তর্গত। এরপরে দেখো, বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করেছে? বিনিয়োগের মাপকাঠিতে এই উৎপাদনমুখী শিল্প এবং সেবা শিল্পকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, আর হচ্ছে বৃহৎ শিল্প। কুটির শিল্পর ক্ষেত্রে কুটির শিল্প কাকে বলে? যে কুটির শিল্প আসলে মূলত পরিবার ভিত্তিক শিল্প। এটি দেশীয় ঐতিহ্য ও গৌরবের প্রতীক। এই শিল্পে মূলধন হচ্ছে 5 লক্ষ টাকার নিচে, এবং শ্রমিকের সংখ্যা 10 জনের বেশি নয়, দশের বেশি হবে না। এবং শ্রমিক কারা থাকে এই শিল্পের সাথে? যারা শ্রম দেয় তারা কারা? তারা হচ্ছে এই যে
পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্পটা গড়ে ওঠে, তাই এখানকার শ্রমিকও হচ্ছে পরিবারের সদস্যরা বা আশেপাশের পাড়া প্রতিবেশী থেকে 2-4 জনকে নিয়ে এই শিল্পগুলো আসলে কি হয়, গঠিত হয়। এই কারণে কুটির শিল্পকে মূলত বলা হয় যে পরিবার ভিত্তিক শিল্প। এরা কি করে, এই পরিবার ভিত্তিক শিল্প, এবং এরা কি করে, এই যে যারা শ্রমিকরা, এরা হচ্ছে পূর্ণকালীন ও খণ্ডকালীন উৎপাদন ও সেবা কাজে জড়িত থাকে। পূর্ণকালীন ও খণ্ডকালীন উৎপাদন বা সেবা কাজে জড়িত থাকে। বাংলাদেশে কুটির শিল্পের কিছু উপযুক্ত ক্ষেত্র আছে, যেমন পাটজাত শিল্প, বাঁশ-বেত শিল্প, মৃৎশিল্প, তাঁত ও বস্ত্রশিল্প, খাদ্য সহায়ক শিল্প, হস্তশিল্প, ঝিনুক শিল্প, ক্ষুদ্র ইস্পাত প্রকৌশল শিল্প, কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল শিল্প। এগুলো যেগুলো হচ্ছে ছোটো আকারে, যদি তুমি গোলাপ জল, আগরবাতি, মোমবাতি তৈরি করছো, সাবান তৈরি করছো, ফিনাইল তৈরি করছো, এগুলো সব পারিবারিক বিজনেসের মতো বা অল্প মূলধন নিয়ে, অল্প মানুষ নিয়ে এগুলো তৈরি করা হয়। তাই এগুলো কুটির শিল্পের মধ্যে পড়ে গেছে। এরপরে আসো ক্ষুদ্র শিল্প। এই ক্ষুদ্র শিল্পকে আবার দুই ভাগে ক্ষুদ্র শিল্পকে আমরা দেখব হচ্ছে মূলত উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প আর সেবামূলক ক্ষুদ্র শিল্প। উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে হচ্ছে মূলধনের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি টাকা, আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 25 থেকে 99 জন। কিন্তু সেবামূলক ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এর পরিমাণটা একটু কম। মূলধনের পরিমাণ হচ্ছে 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 10 জন থেকে 25 জন। এই এই সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট। শ্রমিকের সংখ্যা, তারপরে হচ্ছে তোমার মূলধনের পরিমাণ, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। যে 50 লক্ষ থেকে 10 কোটি টাকা, এটা হচ্ছে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প, কিন্তু সেবামূলক ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে হচ্ছে 5 লক্ষ থেকে 1 কোটি টাকা। আর শ্রমিকের সংখ্যা হচ্ছে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পে হচ্ছে 25 থেকে 99 জন, কিন্তু সেবামূলক ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে হচ্ছে শ্রমিকের সংখ্যা 10 থেকে 25 জন। এরপরে আসো মাঝারি শিল্পের ক্ষেত্রে, এখানেও সেম কেস। উৎপাদনমুখী মাঝারি শিল্পের ক্ষেত্রে হচ্ছে মূলধনের পরিমাণ 10 কোটি থেকে 30 কোটি, আর শ্রমিকের পরিমাণ হচ্ছে 100 থেকে 250 জন। আর সেবামূলক মাঝারি শিল্পের ক্ষেত্রে হচ্ছে মূলধনের পরিমাণ 1 কোটি থেকে 15 কোটি, আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 50 থেকে 100 জন। তাহলে এটা গেল, এগুলো হলো মাঝারি শিল্পের কথা, তাই তো। তো এরপরে আসো যে ক্ষুদ্র মাঝারি শিল্পের যে উপযুক্ত ক্ষেত্র কোনগুলো আছে, যেমন এই যে খাদ্যজাত শিল্প, বস্ত্রশিল্প, পাট ও পাটজাত শিল্প, বন শিল্প, তারপরে মুদ্রণ ও প্রকাশনা শিল্প, চামড়া ও রাবার শিল্প, ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প, কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল শিল্প, গ্লাস ও সিরামিক শিল্প, হিমাগার শিল্প, এগুলো হচ্ছে সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্র। বাংলাদেশে ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, তার মধ্যে হচ্ছে মূলত প্রধান সমস্যা হচ্ছে কি, যে মানুষের প্রচলিত ধ্যান ধারণা, পর্যাপ্ত কাঁচামালের অভাব, প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার অভাব, বিদেশি পণ্যের অবাধ ব্যবহার, বাজার দখল, অনুন্নত পরিবহন ব্যবস্থা, তারপরে হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন, এগুলো হচ্ছে সবই বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের সমস্যা। বাংলাদেশের অর্থনীতিতে কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান আসলে অনেক, কারণ এই কুটির ক্ষুদ্র মাঝারি শিল্প হচ্ছে শ্রমঘন শিল্প, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। শ্রমঘন শিল্প বলতে বোঝায় যেখানে শ্রমিকের সংখ্যা অনেক বেশি, এবং এই শিল্পের পরিমাণই বেশি। কুটির ও মাঝারি শিল্পের সংখ্যাই বেশি। বৃহৎ শিল্প তো সবাই তৈরি করতে পারে না, বৃহৎ শিল্পে প্রচুর টাকার দরকার, প্রচুর শ্রমিকের দরকার, বৃহৎ শিল্প সবার দ্বারা হয় না। কিন্তু কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পের সংখ্যাই বেশি। এই কারণে, আর এখানে অনেক শ্রমিকরা কাজ করে, এর জন্য একে বলা হয় শ্রমঘন শিল্প। মহিলাদের এখানে অনেক বেশি কর্মসংস্থান হয়। দেশের 96% শিল্পই কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের আওতাভুক্ত। খুব কমন এবং খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। বাংলাদেশের কত ভাগ শিল্প কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের আওতাভুক্ত? উত্তর হচ্ছে শতকরা 96% শিল্পই হচ্ছে কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। আর কর্মসংস্থানের বড় ক্ষেত্র হচ্ছে এই শিল্পগুলো। প্রচুর এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। লক্ষ লক্ষ মানুষ এই শিল্পের সাথে জড়িত। স্বল্প মূলধন, স্থানীয় কাঁচামাল, ব্যক্তিগত নৈপুণ্য, সৃজনশীলতা, পরিবারের সদস্যদের, বিশেষ করে মহিলাদের কর্মশক্তি ব্যবহার করে এই শিল্পগুলো মূলত গড়ে ওঠে। তাই এই শিল্পগুলো গঠন করা খুব সোজা। বৃহৎ শিল্প তৈরি করা খুব কঠিন, কারণ প্রচুর টাকার দরকার। আর কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পের ক্ষেত্রে এত বেশি মূলধনের দরকার হয় না। স্থানীয় কাঁচামাল নিয়ে, স্থানীয় লোকবল নিয়ে, পরিবারের সদস্যদের নিয়েই চাইলে এই শিল্প গড়ে তোলা যায়। ঠিক আছে। এই শিল্প কী করে? দেশের গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে, বেকারত্ব দূরীকরণ করে, দেশের ইতিহাস ঐতিহ্যকে লালন করে, ইতিহাস ঐতিহ্য বিকাশে সহায়তা করে, এবং সারা বিশ্বে দেশের নাম ছড়িয়ে দিতে সাহায্য করে। কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্প বিকাশে করণীয়।
কুটির শিল্প, কুটির ক্ষুদ্র মাঝারি শিল্প বিকাশের ক্ষেত্রে কি কি করা যেতে পারে? কুটির শিল্প প্রধানত পরিবার ভিত্তিক। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে পরিবারের সদস্যরা ছাড়াও বাইরের শ্রমিকরা কাজ করে। এইখানে তোমার কিছু করণীয় আছে, আমাদের কিছু করণীয় আছে এই শিল্পগুলোর উন্নয়নের জন্য। প্রথমত কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে, যেন সহজেই এরা কাঁচামাল পেতে পারে। তারপরে হচ্ছে বাজারের নৈকট্য, বাজার কাছে থাকতে হবে যেখান থেকে খুব সহজেই কাঁচামাল সংগ্রহ করতে পারবে। আবার পণ্য তৈরি করা হয়ে গেলে সেগুলো প্রয়োজনীয় খুব দ্রুত যেন বাজারে বিক্রি করতে পারে। তাহলে যদি বাজারের নৈকট্য থাকে, পণ্য বিক্রয় ও বিপণনের জন্য আসলে বাজার খুব প্রয়োজন, আবার কাঁচামাল ক্রয়ের জন্য বাজার প্রয়োজন। তাই বাজারের নিকটে থাকতে হবে বা বাজার নৈকট্যের ব্যবস্থা করতে হবে। শ্রমিকের পর্যাপ্ত যোগান দিতে হবে। এই যে দেখো এখানে প্রথম লাইনটা আছে, দেখেছো আমার পয়েন্টারটা খেয়াল করো। ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প মূলত শ্রমঘন শিল্প। এখানে প্রচুর শ্রমিক কাজ করে, লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। এদের প্রচুর প্রশিক্ষণ দরকার, এদের প্রশিক্ষণ দিতে হবে, এদেরকে দক্ষ করতে হবে, এদেরকে কি করতে হবে, প্রাপ্য মজুরি দিতে হবে। পরিবহনের সুযোগ সুবিধা, পরিবহন খুব জরুরি, কারণ কাঁচামাল আনা নেওয়া, তারপরে পণ্য ভোক্তাদের নিকট পৌঁছানো, বাজারে পাঠানো, এগুলোর জন্য পরিবহন ব্যবস্থা খুব ভালো পরিবহন ব্যবস্থা দরকার, সুষ্ঠু পরিবহন ব্যবস্থা দরকার। তারপর স্থানীয় বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ করতে হবে, যে স্থানীয় চাহিদাগুলো দেখতে হবে, বৈদেশিক বাজারে যাতে এসব পণ্যকে রপ্তানি করা যায় সেগুলোও চিন্তা করতে হবে। পুঁজির সহজলভ্যতা, খুব সহজেই যেন এই শিল্পের মালিকরা পুঁজি পেতে পারে, আর্থিক সহযোগিতা পেতে পারে। বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে এই সুযোগ সুবিধা দিয়ে থাকে সেটা যেন নিশ্চিত হয়। তারপরে সরকারি সুযোগ সুবিধা সহজলভ্যতা, সরকার যদি একটু সুযোগ সুবিধা দিয়ে থাকে সেক্ষেত্রে এই শিল্পগুলো অনেক বেশি ফ্লারিশ করতে পারে, অনেক বেশি উন্নয়ন হতে পারে, অনেক বেশি সাফল্য লাভ করতে পারে। আর কুটির শিল্প যেহেতু দেশীয় গৌরব ও ঐতিহ্যের প্রতীক, তাই সরকার যদি এই শিল্পকে আরও অনেক দূর নিয়ে যায় তাহলে এটা হচ্ছে পৃথিবীর মানচিত্রে আমাদের দেশটা একটা মানে জলজলে অক্ষরে আমাদের দেশের নামটা লেখা থাকবে, সবাই এক নামে আমাদের দেশকে চিনবে। তো আমাদের দেশের হাতের কাজের জিনিসের কিন্তু অনেক চাহিদা বিদেশে। তো সরকারকে এই সকল সরকারকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে এই শিল্পের শ্রমিকদেরকে। এরপরে আসি আমরা বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প হচ্ছে যে উৎপাদনমুখী বৃহৎ শিল্পে হচ্ছে তোমার মূলধনের পরিমাণ হচ্ছে 30 কোটি টাকার অধিক, আর শ্রমিকের সংখ্যা 250 জনের বেশি। আর সেবামূলক বৃহৎ শিল্পের ক্ষেত্রে হচ্ছে মূলধনের পরিমাণ 15 কোটি টাকার বেশি এবং শ্রমিকের সংখ্যা হচ্ছে 100 জনের বেশি। এই যে কাগজ শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, বিদ্যুৎ শিল্প, গার্মেন্টস শিল্প, প্রকৌশল শিল্প, এগুলো সবই হচ্ছে বৃহৎ শিল্পের অন্তর্গত। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বৃহৎ শিল্পের গুরুত্ব, বৃহৎ শিল্প অবশ্যই গুরুত্ব, কারণ প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি করে, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে, বিদেশে পণ্য রপ্তানি, বৃহৎ শিল্পের পণ্যগুলোই সাধারণত বিদেশে রপ্তানি হয়ে থাকে, বাইরের দেশের সাথে একটা সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে, সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করে। তো এগুলোই হচ্ছে বৃহৎ শিল্পের প্রয়োজনীয়তা, বা এই কারণেই বৃহৎ শিল্প খুব বেশি গুরুত্ব লাভ করে। উন্নত অনুন্নত শিল্প এলাকা, বাংলাদেশের সব এলাকা কিন্তু উন্নত এলাকা না, আবার কিছু এলাকা রয়েছে অনুন্নত, সেটার একটা তালিকা আছে এখানে দেখো, যে ঢাকা বিভাগের মধ্যে উন্নত জেলা কোনগুলো: ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর। আর অনুন্নত জেলা হচ্ছে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, এগুলো হচ্ছে অনুন্নত জেলা। চট্টগ্রামের মধ্যে আছে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, এগুলো। এছাড়া আছে অনুন্নত জেলার মধ্যে রয়েছে যে পার্বত্য অঞ্চলের যে জেলাগুলো, হিলি এরিয়াগুলো, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এগুলো। তো তোমরা একটু চার্টটা দেখবে নিজেরা। এরপর আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনের এখানে তোমরা তো পারোই, শিল্পনীতি 2010। ক্ষুদ্র শিল্প বলতে আমরা বুঝি যেখানে স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন বাবদ ব্যয় হচ্ছে 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, এটা হচ্ছে ক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্য। তারপরে উদ্দীপকটা পড়তে বলেছে। সাদিফ তার পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করে তার দোকানে বিক্রি করেন এবং বেশ লাভবান হন। জনাব সাদিফের প্রতিবেশীরাও উৎসাহিত হয়ে এ ধরনের শিল্প গড়ে তোলে। পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে শোপিস তৈরি করে, তার মানে এটা উত্তর হচ্ছে জনাব সাদিফের শিল্পটি হচ্ছে কুটির শিল্প। আর জনাব সাদিফ তার কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবে, কর্মসংস্থান তৈরিতে, জীবনযাত্রার মান উন্নয়নে, দেশীয় ঐতিহ্য রক্ষায়। তিনটাই সঠিক, তাহলে উত্তর হবে 1, 2, 3।